হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেট বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 2022-এর জানুয়ারি মাসে যেটা সিটেট অনুষ্ঠিত হয়েছিল, সেটার পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 2 আর সেট নাম্বার হচ্ছে আই। তো চলো দেখা যাক কোয়েশ্চেনগুলো। সো ফ্রেন্ডস, আমরা তাহলে দেখছি প্রথম কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে নিচের কোনটি গ্রহণ দক্ষতা। এবার এখানে অপশনে 4টি দক্ষতা দেওয়া আছে, এখান থেকে আমাদের বেছে বের করতে হবে কোনটা রিসেপটিভ স্কিলস, মানে কোনটা গ্রহণ দক্ষতা, কোনটা তুমি গ্রহণ করছো। দেখো, শ্রবণ এবং বাচন। শ্রবণ মানে হচ্ছে শোনা এবং বাচন মানে হচ্ছে স্পিকিং, যেটা তুমি বলছো। এবার শ্রবণটা কিন্তু গ্রহণ করছো তুমি, কিন্তু যেটা বলছো তুমি কিন্তু সেটা গ্রহণ করছো না, এটা হচ্ছে না। 2 নম্বরটা শ্রবণ এবং পঠন, যেখানে তুমি শুনছো সেটাও গ্রহণ করছো এবং যেটা তুমি পড়ছো, পড়ে কিছু একটা গ্রহণ করতে চাচ্ছ বা জ্ঞান গ্রহণ করতে চাচ্ছ, এটা কিন্তু হচ্ছে। 3 নম্বরটা দেখবো আমরা বাচন এবং লিখন। আমরা জানি লিখনটা কিন্তু এটাকে প্রোডাক্টিভ বলা হয় বা লিখনে ক্রিয়েটিভিটি থাকে, লিখনে কিন্তু কোনো গ্রহণ দক্ষতা থাকে না। এবং কথোপকথন দক্ষতা, এই এই দুটো তো হচ্ছেই না। তো কি সরাসরি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2। এবার আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই যে 4টি দেখতে পাচ্ছ, শ্রবণ, কথন এবং লিখন, এই 4টি যে আমাদের দক্ষতা আছে, এই 4টিকে বলা হয় তোমার ভাষার দক্ষতা, LSRW। তো দেখো, এল মানে হচ্ছে লিসেনিং, যেটা আমরা শুনতে পাই, এস মানে হচ্ছে স্পিকিং, যেটা আমরা বলি, এবং আর মানে হচ্ছে রিডিং, যেটা আমরা পঠন করি বা রিডিং করি, এবং ডাব্লিউ হচ্ছে রাইটিং, যেটাকে আমরা লিখন বলি। এবার কথা হচ্ছে, তুমি যে এই যে শুনছো, এই শোনাটা আর বলা রিডিং করাটা গ্রহণ করা, এটা হচ্ছে তোমার গ্রহণ দক্ষতা, যেটা তুমি লিসেনিং করছো, তুমি একজন শ্রোতা হিসেবে কোনো বক্তার ভাষণ শুনছো বা কোনো একটা বিষয় শুনছো, এটা হচ্ছে তুমি গ্রহণ করছো। এবং রিডিং করাটা, কোনো একটা বিষয় পড়ে তুমি জ্ঞানটা অর্জন করছো বা কিছু গ্রহণ করতে চাচ্ছ, এই জন্য এটাকে কি বলা হয়, গ্রহণ দক্ষতা বলা হয়। এবার হচ্ছে যে SW, যেটা স্পিকিং আর রাইটিংটা হচ্ছে কিন্তু তোমার উৎপাদন ক্ষমতা, যেটাকে ইংলিশে বলা হয় তোমার প্রোডাক্টিভ স্কিল, অ্যান্ড লিসেনিং আর রিডিংটা হচ্ছে কিন্তু গ্রহণ দক্ষতা বা রিসেপটিভ। তো এই জন্যই কিন্তু দেখো অ্যান্সারটা কিন্তু 2 নম্বর অপশন হয়েছে, কারণ এখানে আছে শ্রবণ এবং পঠন, যেটাকে গ্রহণ দক্ষতা বলা। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে প্রচলিত ভাষা শিখন উদ্দেশ্য সম্পর্কে নিচের কোনটি সত্য। এখানে 4টি অপশন দেওয়া আছে, এই 4টির থেকে কোন অপশনটি ভাষা শিখন উদ্দেশ্য মানে সঠিক উদ্দেশ্য, যেটা দেখো এ নাম্বার অপশনে আছে রৈখিক পদ্ধতিতে শ্রবণ বাচন পঠন লিখন পর্যবেক্ষণ এবং চিন্তনের বিকাশ। এটা কি রৈখিক পদ্ধতিতে হয়, যে একটা একটা করে শ্রবণ হয়, তারপর বাচন হয়, তারপর পঠন হয়? অবশ্যই না। আমরা জানি এর দুটো স্টেপ আছে, প্রাইমারিতে হয় তোমার শ্রবণ এবং বাচন, দেন সেকেন্ডারিতে পঠন লিখন পর্যবেক্ষণ এবং চিন্তনগুলো হয়। তো দেখো, 2 নম্বরটা লিখনের পূর্বে প্রথমে শ্রবণ বাচন এবং পঠনের বিকাশ ঘটে, এটাও কিন্তু একদমই ভুল উত্তর। তারপর 3 নম্বরটি দেখো, একটি ভাষা শিখনের শিক্ষার্থীর দ্বারা বিকাশিত চূড়ান্ত দক্ষতাটি হবে লিখন। আমরা জানি ভাষা দক্ষতার যে 4টি আমাদের দক্ষতা আছে, এই 4টি কিন্তু সমান গুরুত্বপূর্ণ, যেটা একটা প্রাইমারি আছে এবং একটা সেকেন্ডারি আছে, কিন্তু আমরা এটা বলতে পারি না যেটা লিখন দক্ষতা এটা একটা চূড়ান্ত দক্ষতা, এটা একটা ভুল উত্তর। তো দেখো 4 নম্বরে কি আছে, শ্রবণ বচন পঠন লিখন পর্যবেক্ষণ এবং চিন্তন যুগপতভাবে কি হয়, সিমultaneously বিকশিত হবে, মানে এটার একটা যুগপতভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো একসঙ্গে ভালোভাবে কি হবে, বিকশিত হবে। এটা কিন্তু একদমই কারেক্ট অ্যান্সার। এবার দেখো অপশন নাম্বার এ, যে 4টি দেওয়া আছে, ম্যাক্সিমাম টাইম তোমরা কি কি হবে, যে তোমরা অপশনগুলো পড়ে নেবে, অ্যান্সারও ঠিক মতো বের করবে, কিন্তু এখানে টিক দেওয়ার সময় কিন্তু ভুল করে ফেলবে অনেক সময়। তো দেখো, অপশন এ তে আছে বি ঠিক, 2-এ আছে সি ঠিক, 3-এ আছে ডি ঠিক, এবং অপশনে 4-এ আছে এ ঠিক। এবার আমাদের খুব ভেবে চিন্তে তারপরে কিন্তু অপশন নাম্বারটা চুজ করতে হবে। আমরা যেহেতু দেখেছি ডি ঠিক, তো আমাদের কিন্তু অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু অপশন নাম্বার 4 নাম্বার যদি তোমরা টিক দাও, তাহলে কিন্তু একদমই ভুল হবে, কারণ তোমরা দেখো এখানে কিন্তু এ দেয়া আছে, যে এ নাম্বার যেটা লাইন আছে সেটা ঠিক। তো দেখো, সেই জন্য কি হয়ে যাবে, আমাদের অপশন নাম্বার 3 কিন্তু হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, পঠন হলো অর্থ নির্মাণ, এই উক্তিটির অর্থ কি। আমরা জানি পঠন কাকে বলা হয়, যে একটা যে কোনো একটা বিষয় তুমি ভালোভাবে পড়ে তার অর্থ
অর্থটা বুঝে নিজের জীবনের সঙ্গে যদি তুমি উপলব্ধি করতে পারো বা তুমি যদি তুলনা করতে পারো, সেটাই কিন্তু পঠনের মূল লক্ষ্য বা পঠনের মূল অর্থ। এবার আমরা দেখে নিচ্ছি 4টে অপশন, এর থেকে কোনটা হবে। তো 1 নম্বরে দেখো, পঠনের শুরু ধ্বনিতত্ত্ব, শব্দ এবং বাক্য শেখা থাকে। মানে পঠনটা কোথা থেকে শুরু হয়? ধ্বনিতত্ত্ব, শব্দ এবং বাক্য শেখা থেকে। এটা ঠিকই আছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে পঠনের অর্থ যেটা যেটা অর্থ নির্মাণ করতে হয়, পঠনের অর্থটা কি আসলে, এটা তো শুরুর কথা বললো, কিন্তু টোটালি যেটা মিন করবে সেটা কিন্তু এখানে বলা হয়নি। 2 নম্বরটা দেখো, পঠন হলো পঠিত বিষয়ের ধারণা বুঝতে পারা এবং উপলব্ধি করা। এটা ঠিকই আছে। 3 নম্বরটা দেখে নিচ্ছি, পঠন শিক্ষার্থীকে পঠিত বিষয়ের বিভিন্ন অর্থ প্রদানের যোগ্য করে। আমরা জানি পড়ার পর যদি আমরা অর্থটা বুঝতে পারি তাহলে কিন্তু সেটা ঠিক অ্যান্সার। তো 3 নম্বরটাও ঠিক আছে। 4 নম্বরটা দেখছি, পঠন হলো পঠিত বিষয়ের বর্ণমালার অক্ষর এবং শব্দের উচ্চারণ। তো এটা দেখো, এটা কিন্তু স্বাভাবিক যে তুমি যখন একটা পঠন পড়বে বা পঠন একটা রিডিং পড়বে, তখন কিন্তু বর্ণমালার অক্ষর দিয়েই পড়তে হবে এবং শব্দের সঠিক উচ্চারণ করতে হবে। এটা কিন্তু বিশেষ কোনো উত্তর নয়। এবার আমাদের দেখতে হবে 2 নম্বর এবং 3 নম্বর অ্যান্সারটা যেহেতু ঠিকই আছে মোটামুটি, এর থেকে বেস্ট কোনটা। তো দেখো, 2 নম্বরে আছে কি, যে আমরা যেটা বিষয় পড়বো সেটার ধারণা তো বুঝবোই, সঙ্গে সঙ্গে কি করতে পারবো, উপলব্ধি করব। এই যে আমি বললাম যে পঠনটা হচ্ছে অ্যাকচুয়ালি যে তুমি যে বিষয়টা পড়লে সেটার অর্থ বুঝতে হবে, সাথে তোমার জীবনের সঙ্গে তুলনা করতে হবে বা উপলব্ধি করার সামর্থ্যটা থাকতে হবে। এটাই কিন্তু তোমার মূল অর্থ বা মূল অ্যান্সার হবে তোমার অপশন নাম্বার 2। এবার 3 নম্বরটা হচ্ছে না কেন আমি বলছি। পঠন শিক্ষার্থীকে কি করে, এখানে বলা হচ্ছে বিভিন্ন বিষয়ের কি অর্থ প্রদানের যোগ্য করে। এখানে শুধু অর্থর কথা বলা হচ্ছে, এখানে কিন্তু নিজের জীবনের সঙ্গে যে উপলব্ধি করবে এটার কথা কিন্তু বলা হয়নি। তোমরা দেখো, ভালোভাবে মনে রাখবে যে 2 নম্বরটাতে যেহেতু বলা হচ্ছে পঠিত বিষয়ের ধারণাও বুঝতে পারছে এবং উপলব্ধিও করতে পারছে। এই যে উপলব্ধি শব্দটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পেডাগজির ভাষাতে একদম একটা কারেক্ট বা রাইট একটা পজিটিভ একটা ওয়ার্ড, যেটা যে কোনো অপশনে যদি থাকতে পারে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তো দেখো, 2 নম্বরটা এই জন্যই একদম কারেক্ট অ্যান্সার, যে সে ধারণাটা বুঝতেও পারছে এবং সেটা নিজের জীবনের সঙ্গে কি করতে পারছে, উপলব্ধি করতে পারছে। সুতরাং 2 নম্বর অ্যান্সারটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। 5ম শ্রেণীর একজন শিক্ষক তার শ্রেণীকে 5 জন শিক্ষার্থীর এক একটি দলে ভাগ করলেন এবং তাদের একটি বিষয় ও আলোচ্য প্রসঙ্গ দিলেন, যাতে তারা ধারণা সংগ্রহ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে লোকের সাক্ষাৎকার এবং তার অনুবাদকরণ করে এবং তারা সংগৃহীত উপাত্ত এবং অনুবাদিত বিষয়কে ভিত্তি করে একটি রিপোর্ট লিখবে। এটি কি নামে পরিচিত? দেখো, 5ম শ্রেণীর একজন শিক্ষক সেই শ্রেণীর বাচ্চাগুলোকে পাঁচজন করে এক একটা দল তৈরি করে দিলেন এবং তাদেরকে একটা যে কোনো আলোচ্য বিষয় দিলেন, দিয়ে বললেন যে এটার বিষয়ে তোমরা কি করো, ধারণা বা কনসেপ্টগুলো সংগ্রহ করো, কালেক্ট করো এবং এই যে বিভিন্ন দৃষ্টিভঙ্গির কিছু লোকেদের সঙ্গে দেখা করতে বললেন আর সেই আলোচ্য বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলতে বললেন। সেই মানুষগুলো কি বলে সেগুলো তারা অনুবাদ করবে এবং সেগুলো সংগ্রহ করে কি করবে, একটা রিপোর্ট তৈরি করবে। এই যে রিপোর্টটা তারা যে ঘুরলো, কনসেপ্টগুলো কালেক্ট করলো বা মানুষগুলোর সঙ্গে দেখা করে তারা কি বললো সেগুলো অনুবাদ করে একটা যে রিপোর্ট লিখলো, এই যে 4টি অপশন দেওয়া আছে এটির থেকে সে কি কাজ করলো? প্রদত্ত কার্য, নাকি প্রকল্প কার্য, নাকি শিক্ষণে বিষয়ভিত্তিক আবেদন, না শব্দ তালিকা? এখানে তো শব্দ তালিকা হচ্ছেই না বা তোমার আবেদনও হচ্ছে না, এখানে কিন্তু প্রদত্ত কার্য না। এটা ডিরেক্ট অ্যান্সার হচ্ছে তোমাদের প্রকল্প কার্য। কেন আমি বলে দিচ্ছি, যখন তোমরা দেখবে যে কোনো একটা কাজ দলগতভাবে করতে দিচ্ছে, তার উপর বিভিন্ন কনসেপ্টগুলো কালেক্ট করতে বলছে বা ধারণাগুলো সংগ্রহ করতে বলছে এবং অন্য মানুষকে এখানে কি করা হচ্ছে, যুক্ত করা হচ্ছে, যে তাদের কি মতামত বা তাদের কি দৃষ্টিভঙ্গি সেটা শুনে তাদেরকে কিছু লিখতে বলা হচ্ছে। এই যে বিষয়টা বা প্রসেসটা, এটা কিন্তু সব সময় একটা প্রজেক্টের মাধ্যমে করা হয়, যেটাকে বাংলা টার্মে বলা হয় প্রকল্প কার্য। তো সুতরাং এর 2 নম্বর অপশনটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো দেখে নিচ্ছি আমরা পরের কোয়েশ্চেনটা, যে ভারতীয় সংবিধানে ইংরেজির মান্য অবস্থান কি? দেখো, ভারতীয় সংবিধানে ইংরেজির মান্য অবস্থান কি, এটা আমাদের 4টে অপশনে দেওয়া আছে, এর থেকে কোনটা হবে আমাদের বেছে নিতে হবে। এটা কিন্তু একটা ডিরেক্ট কোয়েশ্চেন, তো আমরা দেখে নিচ্ছি। দেখো, এটা কি সহ সরকারি ভাষা, নাকি একটি মান্যতাপ্রাপ্ত ভাষা, নাকি শিক্ষায় দ্বিতীয় ভাষা, না সংযুক্ত সরকারি ভাষা? এটা ডিরেক্ট অ্যান্সার হচ্ছে তোমার অপশন নাম্বার 4, সেটা হচ্ছে সংযুক্ত সরকারি ভাষা। এটা কোথা থেকে আসলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, 1963 সনে কি করা হয়েছিল,
ওলা নামের একটা অ্যাক্ট ছিল যেটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট বলা হতো। এদের আন্ডারে কি করা হচ্ছে, দুটো অনুচ্ছেদ দেওয়া ছিল। একটা ছিল 343-এর 1 এবং একটা ছিল 343-এর 2। 343-এর 1-এ বলা হয়েছে যে হিন্দিটা হচ্ছে আমাদের সরকারি ভাষা। যেহেতু কি হিন্দি আমাদের রাষ্ট্রভাষা, তো হিন্দিটা কিন্তু 1 নম্বরেই থাকবে, এটা হবে সরকারি ভাষা। এবং 343-এর 2-এ বলা হয়েছিল যে ইংরেজি একটা থাকবে সংযুক্ত সরকারি ভাষা। হিন্দিটা তো থাকবেই, সঙ্গে কিন্তু সংযুক্ত সরকারি ভাষা হিসেবে আমাদের ইংরেজি থাকবে, যেটাকে ইংরেজি টার্মে বলা হয় অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো সুতরাং 4 নম্বর অপশনটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখে নিচ্ছি আমরা পরের কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে নিচের কোনটি পাঠকালীন কার্য, মানে হোয়াইল রিডিং টাস্ক, যখন পড়াবে একজন শিক্ষক শ্রেণীতে যখন শিক্ষার্থীদেরকে পড়াবে সেই সময়ে কি করবে? এই যে 4টি অপশন দেওয়া আছে, এই 4টির থেকে কোনটা ভালো হবে? দেখো, সমগ্র শ্রেণীগত কার্যপ্রকল্পে শিক্ষক উচিত সময়ের পূর্বেই পাঠগত ধারণা শিক্ষার্থীদের সাথে আলোচনা করবেন। এখানে কিন্তু বলা হচ্ছে যে পাঠকালীন সময়ে, পাঠ পূর্বেই না। তো সুতরাং 1 নম্বর অ্যান্সারটি হচ্ছে না। 2 নম্বরটি, শিক্ষার্থীদের অনুমান করতে বলা হবে যে তারা গল্পের চরিত্র এবং তাদের নিজেদের অভিজ্ঞতা ডায়েরিতে লিখবে। অনুমান করতে বলা হবে, তো এটাও কিন্তু হচ্ছে না, কারণ এটা পড়ার সময়ের কথা বলছে, এখানে কিন্তু আগের বা পরের কথা বলা হয়নি। সুতরাং 2 নম্বরটিও কিন্তু হচ্ছে না। শিক্ষক পাঠটি গৃহে নীরবে পড়বেন এবং সেটি ক্লাসে শেখানোর জন্য প্রস্তুত হয়ে আসবেন। এটা তো অটোমেটিক সেই পড়ানোর আগেই চলে গেল যে শিক্ষক বাড়িতে পড়ে আসবেন এবং প্রস্তুত হয়ে আসবেন, এটাও কিন্তু হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে শিক্ষকের একটা পড়ার সময়ে, যে ক্লাসে একটা বিষয় পড়াচ্ছে সেই সময়ে কি করবে। দেখো, যেহেতুকে 3টা হলো না, তার মানে কি 4 নম্বর অপশনটি এমনি কারেক্ট হয়ে যাবে। তো আমরা দেখে নিচ্ছি এখানে কি বলা হচ্ছে, যে শ্রেণীটি 4 জনের দলে ভাগ করা হবে এবং পাঠোদ্ধার সহজাতর করবেন। পাঠটি একে একে পড়া হবে, শিক্ষক শিশুদের পাঠটি উপলব্ধি করবে। এই যে দেখো, উপলব্ধি শব্দটা যেহেতু একটা পজিটিভ ওয়ার্ড, সেই জন্য একটা কথা। আর এখানে কি করা হচ্ছে, যেটা দলগত কার্য, যে 4 জনের একটা করে দল তৈরি করবে, তাদের কি করবে, একজন একটা দলকে পড়তে দিবে, সেটা কি হবে, পাঠটা পড়তে একটু সহজ হবে এবং তারা যখন, বাচ্চারা যখন এইভাবে পড়বে তখন কিন্তু পাঠটা উপলব্ধি করতে আরো বেশি সহজ হবে। সুতরাং 4 নম্বর অপশনটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। দেখো, ভাষা হলো, ভাষাটা আসলে কি আমরা দেখে নিচ্ছি। এটা পদ্ধতিগুলির একটি পদ্ধতি, নাকি একটি ব্যাকরণগত পদ্ধতি, নাকি একটি বৈজ্ঞানিক পদ্ধতি, না একটা সামাজিক প্রতিষ্ঠান? দেখো, এটা একটা ডিরেক্ট কোয়েশ্চেন, আর এটার অ্যান্সার হচ্ছে তোমার পদ্ধতিগুলোর পদ্ধতি। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, গঠনমূলক আবেদনের মাধ্যমে ভাষার ব্যাকরণ সম্পর্কিত নির্দেশগুলির শিক্ষণ। দেখো, এখানে কিন্তু নির্দেশের কথা বলা হচ্ছে, যে গঠনমূলক, যেটা আমরা ফরমেটিভের কথা বলতে পারি, যে সেই আবেদনের মাধ্যমে যেটা ভাষার ব্যাকরণ। আমরা জানি ব্যাকরণে কোনো বিষয়গত থাকে না, ব্যাকরণে কি থাকে, নীতি নিয়ম থাকে, বা নীতি নিয়মগুলো আমাদের শিখে নিতে হয়। এবার আমরা দেখব যে এর মাধ্যমে যে নির্দেশগুলি দেওয়া হয় সেটাকে কি বলা হয়। প্রথাগত জ্ঞান বলা হয়, নাকি নির্দেশাত্মক জ্ঞান, না বিষয়গত জ্ঞান, না বস্তুগত? দেখো, ব্যাকরণে কখনো বস্তুগত বলা কোনো বস্তু নেই, যে তোমার সেখানে নীতি নিয়ম শেখার কথা আছে। সুতরাং 4 নম্বরটি হচ্ছে না। এটা বিষয়গত জ্ঞানও নয়, এটা নীতি নিয়মের কথাই থাকবে, এবং এটা কিন্তু প্রথাগত নয়, আগের থেকে নয়। এটা যেহেতুকে গঠনমূলকের কথা হচ্ছে, এটা কিন্তু নতুন করে। তো আমাদের অপশন হচ্ছে 2 নম্বরটা, নির্দেশাত্মক। তোমরা কখনো কখনো কোয়েশ্চেন দেখেও অ্যান্সার গুলো একটু অনুমান করতে চেষ্টা করবে, যেহেতু এগুলো একটু হার্ড টাইপের কোয়েশ্চেন। এখানে আছে যে ব্যাকরণ সম্পর্কিত নির্দেশের কথা দেওয়া আছে, যেখানে নির্দেশের কথা দেওয়া আছে সেখানে কিন্তু কোনো প্রথাগত বা কোনো বিষয়গত বস্তুগত এরকমটা হবে না। সেখানে কি হবে, যে নির্দেশ দিয়ে, যে নির্দেশ যখন দিবে তখন কিন্তু নির্দেশাত্মকে এসে পড়বে। তোমরা এইভাবেও কিন্তু মনে রাখতে পারো। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 2 নম্বর অপশন। তো দেখে নিচ্ছি আমরা পরের কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে মূল্যায়নের উদ্দেশ্য সাধনের জন্য নিচের কোনটি সত্য? দেখো, এখানে বলা হচ্ছে যে পরীক্ষা যে নেওয়া হয় বছরের শেষে, সেই পরীক্ষাটার উদ্দেশ্য আসলে কি। এখানে 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশন দেখে আমাদের যেগুলো সত্য সেগুলো চুজ করতে হবে। কারণ এখানে দেখো, অপশন 1, 2, 3 আর 4 যে দেওয়া আছে, এখানে কিন্তু 2টো করে অপশনের কথা বলা আছে, যে এ এবং সি সত্য, নাকি এ এবং বি সত্য, নাকি এই দুটোর থেকেও দেখো সেম করে দেওয়া আছে। তো যখন আমরা দেখব, তার মানে কি এখানে 4টে অপশনের থেকে যে কোনো 2টো অপশন কিন্তু সত্য আছে। এবার আমরা অপশন নাম্বার এ দেখছি, শিক্ষার্থী যা শিখেছে সে সম্পর্কে অবগত করানোর জন্য মূল্যায়ন।
সত্যি এটা, কারণ শিক্ষার্থী এই 1 বছরে কি শিখলো সে পরীক্ষার খাতাটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সে কতটুকু শিখতে পেরেছে। এবং বি নম্বরে দেখো, শিক্ষার্থী যা শেখেনি সে সম্পর্কে জানানোর জন্য মূল্যায়ন। এটাও কিন্তু সত্য, কারণ আমরা জানি পরীক্ষার খাতায় দেখে তাদের সমস্যাগুলো বা দুর্বলতাগুলো আমরা চিনাক্ত করতে পারি। আমরা জানতে পারি যে তারা কি কি শিখতে পারেনি বা তারা কি কি শিখতে অসুবিধা হয়েছে। তো দেখো, সি নম্বর অপশনে বলা হচ্ছে ক্লাসে শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে অবগত করানোর জন্য মূল্যায়ন। অবস্থান মানে হচ্ছে তোমার ইংরেজি টার্মে এটাকে র্যাঙ্ক বলা হয়। আমরা বাংলা পেডাগজিতে দেখব যে র্যাঙ্কটা হচ্ছে একটা তোমার নেগেটিভ ওয়ার্ড, যেখানে অবস্থানের কথা বলবে সেটা একদমই ভুল উত্তর। সুতরাং সি নম্বর অপশনটি হচ্ছে না। এবং পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার জন্য শিক্ষার্থীর মান নির্ণয়ের জন্য মূল্যায়ন। আমরা জানি যে প্রথমে যখন তারা বছরিকিয়া পরীক্ষাটা দিয়ে পাশ করতে পারে না, তাদের জন্য কিন্তু রেমেডিয়াল টিচিং এর ব্যবস্থা আছে বা প্রতিকারমূলক শিক্ষণের কিন্তু ব্যবস্থা আছে। এক্ষেত্রে আমরা এটা বলতে পারি না যে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার জন্য। তা এখানে কিন্তু পাশ ফেলের কোনো কথা নেই। যারা একবারে পাশ করে যাবে তারা যাবেই, কিন্তু যারা উত্তীর্ণ করতে পারবে না তাদের জন্য কিন্তু প্রতিকারমূলক ব্যবস্থা আছে। তার দ্বারা কি করা হয়, সেই কদিনের মধ্যে এক্সট্রা ক্লাস নিয়ে তাদের নতুন করে পরীক্ষা নিয়ে কিন্তু আবারও উত্তীর্ণ করানো হয়। যেহেতু এখানে একবারই বলা হচ্ছে যে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করবে, তার মানে কি যারা উত্তীর্ণ করবে তো করবে, যারা ফেল করবে তারা থেকেই যাবে। সেই হেতুকে কি হচ্ছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রং অ্যান্সার। তো দেখো, এখানে অপশন এ আর বি কিন্তু হচ্ছে সঠিক। এবার আমরা কিন্তু অপশনগুলো দেখতে একটু আমাদের কি করতে হবে, মনোযোগী হতে হবে। এখানে দেখো 1 নম্বরে আছে এ এবং সি সত্য, সি যেহেতুকে ভুল এটা কিন্তু হচ্ছে না। তারপরে দেখো 2 নম্বরে এ এবং বি সত্য, হ্যাঁ এটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। পরের গুলো আমাদের দেখার প্রয়োজন নেই। সুতরাং তোমরা কিন্তু অ্যান্সার স্ক্রিপ্টে অপশন নাম্বার 2 চুজ করবে, অপশন নাম্বার বি কিন্তু চুজ করবে না। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি 2020 মতে ধ্রুপদী ভাষার মান্যতা কি? এটা একটা ডিরেক্ট কোয়েশ্চেন। এখানে ধ্রুপদী ভাষাটা মানে হচ্ছে, তোমরা ইংরেজি টার্মটা বললে বেশি ভালো বুঝবে, সেটা হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট। এখন দেখো, ইলেকটিভ হিসেবে বা এক্সট্রা একটা ভাষা হিসেবে কোথায় প্রযোজ্য করা হচ্ছে আমরা অপশনগুলো দেখে নিলে বুঝতে পারবে। 1 নম্বরে অপশন দেওয়া আছে ত্রিভাষা নীতির ক্ষেত্রে। দেখো, আমরা একটু আগেও আলোচনা করেছি, যে ত্রিভাষা নীতিটা হচ্ছে যে তোমার যেখানে ত্রিভাষার কথা আছে সেখানে 3টে ভাষা, একটা তাদের মাতৃভাষা, একটা হিন্দি ভাষা, একটা ইংরেজি ভাষা। এখানে কিন্তু এক্সট্রা আলাদা কোনো ইলেকটিভ ভাষার কথা বলা হয়নি। সুতরাং 1 নাম্বারটি হচ্ছে না। 2 নাম্বারটির বিদ্যালয়গুলির প্রাথমিক স্তরে ছোট ছোট বাচ্চাদের কিন্তু কোনো এক্সট্রা দেওয়া হয় না, তাদের জন্য কি করা হয়, পাঠ্যক্রম নির্ধারিত করে দেওয়া হয় যে তাদেরকে এটা এটা সাবজেক্ট পড়াতে হবে। সুতরাং 2 নম্বরটিও হচ্ছে না। এবার দেখে নেব আমরা মাধ্যমিক স্তরে অতিরিক্ত নির্বাচিত বিষয় হিসেবে, যখন একটা বাচ্চা ক্লাস 10-এ পড়ে, যখন একজন শিক্ষার্থী মাধ্যমিক স্তরে, তখন কিন্তু অন্যান্য সাবজেক্টগুলির সঙ্গে একটা ইলেকটিভ সাবজেক্ট সে নিতে পারে, আমরা কিন্তু ভালোভাবে জানি। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বরটা প্রাথমিক স্তরে সব শিশুদের জন্য একটি ভাষা হিসেবে। আমরা দেখলাম যে প্রাথমিক স্তর এবং সব শিশুদের জন্য প্রাথমিক স্তর সেটা কিন্তু একই কথা হলো। সুতরাং 4 নম্বর অপশনটি হচ্ছে না, আমাদের অ্যান্সার হচ্ছে তোমার অপশন নাম্বার 3। কারণ আমরা জানি মাধ্যমিক স্তর মানে ক্লাস 10, ক্লাস 10-এ কিন্তু অন্যান্য সাবজেক্টের সঙ্গে আমাদের একটা ইলেকটিভ সাবজেক্ট থাকে। সুতরাং এখানে 3 নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো, সক্রিয় ব্যাকরণ শিক্ষণ প্রসঙ্গে নিচের কোনটি সত্য নয়? এখানে কিন্তু যেটা সত্য নয় সেটা বেছে বের করতে হবে। যে সক্রিয় ব্যাকরণ শিক্ষণ, যখন খুব ভালোভাবে শিক্ষার্থীদেরকে আমরা কি করব, ব্যাকরণ শেখাবো, সেই ক্ষেত্রে এখানে দেখো 4টি অপশন দেওয়া আছে, তার থেকে 3টে সত্য হবে, একটা কিন্তু অসত্য হবে, আর ওই অসত্যটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। এবার দেখে নেব বিশুদ্ধ সংযোগ সাধনে রীতির উপস্থাপনা। ঠিকই আছে এটা, কারণ আমরা জানি যে ব্যাকরণটা হচ্ছে একটা নীতি নিয়মের ভান্ডার, সেখানে বিশুদ্ধ সংযোগটা ঘটাটাই স্বাভাবিক। এবং 2 নম্বর দেখো রীতিগুলি মুখস্থ করে এবং অভ্যাসের মাধ্যমে ব্যাকরণ লিখন। আমরা জানি একে তো মুখস্থটা একটা নেগেটিভ ওয়ার্ড বাংলা পেডাগজিতে, দেন অভ্যাস। ব্যাকরণের ক্ষেত্রে যখন অভ্যাসের কথা বলা হবে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে রেগুলারই ব্যাকরণটা শেখানোর কথা বলা আসবে, তখন কিন্তু বাচ্চারা কি হবে, বিরক্তি হবে আর ক্লাসে অমনোযোগী হবে, তারা কিন্তু শিখবে না। মূলত আমাদের কথা হচ্ছে যে
এই যে ব্যাকরণ শিখন যেটা কিন্তু সেটা কিন্তু এই যে প্রাইমারি সেকশনে যেহেতু আমরা আলোচনা করছি তারা কিন্তু একদমই মনোযোগী হবে না বা পড়তে চাইবে না। তারপর দেখো 3 নম্বরে প্রসঙ্গক্রমে ব্যাকরণের যথাযথ নিয়মগুলি খুঁজে বের করা। এটা একদমই সঠিক, কারণ শিক্ষকদের সেটা বেছে নিতে হবে যে যেখানে যেখানে যে যে বিষয়ের সঙ্গে প্রসঙ্গ আসবে যে এই ব্যাকরণটা শেখানো উচিত সেই জায়গাগুলোতেই কিন্তু ব্যাকরণগুলো শেখাতে হবে। এবং বাস্তব জীবন সদৃশ সংযোগ সাধনের অভ্যাস রীতিগুলি সরবরাহ করা। দেখো, সংযোগটা একটা পজিটিভ ওয়ার্ড, আর বাস্তব জীবন তো আরো পজিটিভ ওয়ার্ড। এই যে এটাও কিন্তু একদমই সঠিক, কারণ আমরা যখন যে কোনো অপশনে দেখব যে বাস্তব জীবনের সঙ্গে সংযোগ ঘটানো বা উপলব্ধি করা, এই ওয়ার্ডগুলো কিন্তু পজিটিভ ওয়ার্ড। তো দেখো 1, 3 আর 4 আমাদের হয়ে যাচ্ছে একদম সঠিক। 2 নম্বরটা কিন্তু সঠিক নয়, আর সঠিক নয় জন্যই কিন্তু এটা আমাদের অ্যান্সার, যে রীতিগুলি মুখস্থ এবং অভ্যাসের কথাটাই কিন্তু আমাদের মেইনলি ফোকাস করে। কোশ্চেনটা দেখো, শিক্ষার্থী দ্বারা পঠিত একটি গল্পকে তার নিজের ভাষায় পুনরায় বলা কিসের মূল্যায়নের সহায়ক? এখানে কোয়েশ্চেনে বলা হচ্ছে যে শিক্ষার্থী দ্বারা একটা বিষয় পড়ানো হয়েছে যেটা লিখিত বাংলা ভাষায়, সেটাতে একবার পড়েছে, তারপরে তাকে কি করা হয়েছে, তার নিজের ভাষায় পুনরায় আবার বলতে বলা হয়েছে বা তার মাতৃভাষায় বলতে বলা হয়েছে। এটাকে কি বলা হবে? দেখো, সঠিকতা নাকি অনর্গলতা, না উপলব্ধি, না স্মৃতি? এটার অ্যান্সার কিন্তু ডিরেক্ট তোমার উপলব্ধি হবে। কারণ তুমি দেখো, সে একটা গল্প পড়লো একবার, পড়ার পর সে আবার নিজের ভাষায় সে কখন বলতে পারবে? সে যখন উপলব্ধি করতে পারবে বা সেটার অর্থ বুঝতে পারবে, সেটাকে তুলনা করতে পারবে যে হ্যাঁ, এই গল্পটার মানে হচ্ছে এটা। যখন সে ভালোভাবে বুঝতে পারবে তখনই কিন্তু আবার সে দ্বিতীয়বার নিজের মাতৃভাষায় বলতে পারবে। এখানে কিন্তু কোনো সঠিকতাও নয়, অনর্গলতাও নয়, বা স্মৃতিও নয়, মনে থাকার বিষয়টাও নয়। এখানে কিন্তু উপলব্ধির কথা আসছে, যে উপলব্ধি করতে পারলেই বলবে। সুতরাং 3 নম্বরটি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। দেখো, শিখনে শিক্ষার্থীকৃত ভাষাগত ত্রুটি। এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে যে শিক্ষার্থীদের দ্বারা যেগুলো ভাষাগত তাদের ভুল হবে বা ত্রুটি হবে। এই যে অপশন 4টি দেওয়া আছে, এটা থেকে কোনটা হবে? দেখো, শিক্ষণে সহায়তা করবে, নাকি শিক্ষণে বাধা হয়ে দাঁড়াবে, নাকি সংশোধন কার্যভার বৃদ্ধি করবে, না শিক্ষার্থীদের নকারাত্মক সংযোজন প্রদান করবে? এখানে দেখো, শিক্ষণে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না। যখন শিক্ষার্থীরা ভাষাগত ত্রুটি করবে, তার থেকে কিন্তু তাদের সমস্যাগুলি বা দুর্বলতাগুলি শিক্ষকে জানবে। যখন জানবে তখন কিন্তু সেগুলো নিরাময়ের ব্যবস্থা করবে, সেটা কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না, এবং সংশোধন কার্যভার কিন্তু বৃদ্ধি করবে না। তারপরে দেখো, শিক্ষার্থীদের নকারাত্মক যেগুলো নবসংযোজন, সেগুলো না, নকারাত্মকটা কিন্তু একটা হচ্ছে তোমার নেগেটিভ ওয়ার্ড, সেহেতুকে কিন্তু এটা হচ্ছে না। এখানে কি করবে? দেখো, শিক্ষণে কিন্তু সহায়তা করবে। এদের যত শিক্ষকেরা শিক্ষার্থীদের যত রকম ভাবে তাদের দুর্বলতাগুলি বা সমস্যাগুলি শনাক্ত করতে পারবে, তারা কিন্তু তত ভাবে তাদেরকে যে শিক্ষার পদ্ধতিগুলো থাকবে সেগুলো কিন্তু বহুমুখী শিক্ষা প্রক্রিয়া চালাবে এবং বাচ্চাদেরকে বা শিক্ষার্থীদেরকে সহায় করতে তারা চেষ্টা করবে। সুতরাং 1 নম্বরটাই হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। একটি উত্তম বাচন প্রক্রিয়া হলো যেখানে, উত্তম বাচন প্রক্রিয়া হচ্ছে যেখানে ঠিকঠাক ভাবে আমাদের কি হচ্ছে, কথোপকথন হচ্ছে, বা আমরা ঠিকঠাক মতো কথা বলতে দেখছি। তো দেখো, এখানে 4টি অপশন দেওয়া আছে, এটা থেকে কোনটা হবে? শিক্ষকরা অধিক কথা বলেন, নাকি শিক্ষার্থীরা অধিক কথা বলেন, অসম অংশগ্রহণ যেখানে শিক্ষকও নয় বা শিক্ষার্থীরাও নয়, এবং স্পষ্ট শিক্ষার্থীর অংশগ্রহণ সর্বাধিক হয়। 1 নম্বরটা, যে শিক্ষকরা অধিক বলে, যেখানে শিক্ষকরা বেশি কথা বলে, সেটাকে কি উত্তম বাচন বলে? অবশ্যই না। যেহেতু কি আমরা জানি এখনকার শিক্ষা ব্যবস্থা হচ্ছে তোমার শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, যেখানে ক্লাসে বাচ্চাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। ঠিক আছে, তো দেখো 2 নম্বরটা ঠিকই আছে। 3 নম্বরে আছে অসম, যেখানে শিক্ষকরাও কথা বলে না, শিক্ষার্থীরাও কথা বলে না, সেটা তো হতেই পারে না। এবং 4 নম্বরে আছে স্পষ্ট বক্তা শিক্ষার্থীর অংশগ্রহণ। এটা তো হবেই না, কারণ যে শিক্ষার্থীটা স্পষ্ট বক্তা সেই কি শুধু একাই কথা বলে যাবে নাকি? আমরা জানি যে আমাদের পেডাগজির ভাষাতে ক্লাসে যে 30 জন বাচ্চা থাকবে সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। তো এক্ষেত্রে কি হবে? অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার, যেখানে সমস্ত শিক্ষার্থীরা অধিক কথা বলবে, তারা সবাই সমানভাবে চলবে। সুতরাং 2 নম্বর অ্যান্সারটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি আজকের আমাদের শেষের প্রশ্ন, সেটা হচ্ছে
ভাষা গ্রহণ দক্ষতার অর্থ হলো, এখানে কিন্তু ভাষা গ্রহণ দক্ষতা যেটা বলা হচ্ছে, এই যে গ্রহণ শব্দটা, এটার দ্বারা কিন্তু আহরণ বা অ্যাকুইজিশনের কথা বলা হচ্ছে, যে ভাষা আহরণটা আসলে কিভাবে হয়। দেখো 4টি অপশন থেকে প্রথম অপশন হচ্ছে ভাষার ব্যাকরণগত নিয়মগুলি শেখা। ভাষা আহরণে কি ব্যাকরণ আসে? অবশ্যই আসে না। এবং নিয়ম বহির্ভূত বিন্যাসে অসচেতনভাবে ভাষা শিখন। আমরা কি জানি, যখন একটা বাচ্চা ভাষা আহরণ করে তখন সে কিন্তু কোনো নিয়ম বোঝে না, নিয়ম বহির্ভূত, নিয়মের বাইরে এবং অসচেতনভাবে, সে কিন্তু সচেতনভাবে শেখে না, এটা ঠিকই আছে। 3 নম্বরটা দেখে নিচ্ছি, নিয়ম নির্ধারিত বিন্যাসে সচেতনভাবে ভাষা শিখন। ভাষা আহরণে কিন্তু সেটা হয় না। অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে 2 নম্বরটার কিন্তু ঠিক উল্টো কথাটা এখানে বলা হচ্ছে, যেটা একদমই ভুল উত্তর। এবং ভাষা সম্পর্কিত শিখন, এটাও হবে না। এখানে কিন্তু হচ্ছে তোমার 2 নম্বর অপশনটি একদমই কারেক্ট, কারণ আমি তোমাদের ভালোভাবে বলছি, ভাষা আহরণটা যখন বাচ্চা করে তখন কিন্তু সে নিয়ম বোঝে না এবং তার কিন্তু সচেতনতা হয় না, সে কিন্তু অসচেতনতার মাধ্যম দিয়ে কিন্তু ভাষাটা শেখে। সুতরাং আমাদের 2 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো ফ্রেন্ডস, আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে, এবং এটা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।